মাঝরাতে কারো মেসেজের টুং টুং শব্দে নূপুর ফোন হাতে নিয়ে দেখলো আদরের নাম্বার থেকে মেসেজ এসেছে। নূপুরের রাগে ফোনটায় আশা দিতে ইচ্ছে করছে। প্রথমত বন্ধুদের থেকে কথা শুনতে হয়েছে সে নাকি অন্য ছেলেদের বাইকে উঠে ঘোরে। সেই রাগই এখনো ঠান্ডা হয়নি, তার উপর এত রাতে মেসেজ দিচ্ছে। তাও আবার কি মেসেজ, কি করো? নূপুর রিপ্লাই করলো, নিচে অনেক গরম, তাই ভাবলাম একটু ঘুরে আসি। কোথায় গেছে ঘুরতে? আকাশে। এখানে বাতাসও আছে, পরিবেশ সুন্দর, আবার নেটও খুব সুন্দর পাচ্ছে। কি বলো, আকাশে গেছো মজা করো? ছি, কি বলেন, আপনার সাথে মজা করার সম্পর্ক আমার? তো এত রাতে আকাশে কেউ ঘুরতে যায়? তাহলে কে করে? শুয়ে থাকে, ঘুমায়। তাহলে আপনি এত রাতে মেসেজ দিয়ে যদি জিজ্ঞেস করেন আমি কি করি, তাহলে আমি কি বলবো? ফুটবল খেলতে এসেছি মাঠে। দুপুরে এমন আজগুবি উত্তরের মানে এইবার বুঝতে পারল আদর। নিজে নিজেকে বকা দিল। সেই বা কি করবে, কতক্ষণ ফোনে মেসেজ লিখে বসে আছে কিন্তু সেন্ড করার সাহস পাচ্ছে না। এখন সাহস করে সেন্ড করেছে। তারপর দুপুরে থেকে এমন রিপ্লাই পেয়ে আদর আরও অস্বস্তিতে পড়ল। তারপর আর কিছু বলল না। সেই রেহানার অন্তর গায়ে হলুদ। নুপুরের কিছু ছবি লুকিয়ে তুলেছিল, শুয়ে শুয়ে সেই ছবিগুলি দেখেছে। এটা তার একদিনই না, গত 1 বছর যাবৎ এইভাবে নুপুরের ছবি দেখেই যাবে। সকাল সকাল ঘুম থেকে উঠে আয়শাকে খাবার টেবিলে দেখা গেল। মূলত আয়শাকে ডেকে ওঠানো যায় না, আয়শাকে ঘুম থেকে তুলতে বাড়ি মাথায় তুলতে হয়। তাকে তো সকালে খাবার টেবিলে বসে থাকতে দেখে সবাই অবাক হলো, কিন্তু আয়শা এসবে কোনো কিছু যায় আসে না। সে তো সকালে উঠছে শুধুমাত্র আশিককে দেখার জন্য, কারণ এখন কলেজও নেই। যে একসাথে কলেজে যাবে ওখানে দেখতে পাবে, সারাদিন বাড়িতে থাকতে হবে, আর শুধুমাত্র রাতেই আশিক বাড়িতে আসে। এখন কাজের চাপ একটু বেশি, তার উপর প্রেয়সীকে চাইতে হলে নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে, যে কারণে সবার কথা রাখার চেষ্টা করেছে। আজকে গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, বিশেষ করে তাদের সাথে ডিল করতে পারলেও কোম্পানির আরও অনেক গুণ লাভ হবে, যার জন্য সবাই আশিকের এই দায়িত্ব দিয়েছে। আশিক যেমন মেধাবী, তেমনি কথা বলার ধরন সবাইকে ইমপ্রেস করে ফেলবে, এইটুকু বিশ্বাস সবার আছে ওর প্রতি। খেতে খেতে আয়শা যে কতবার আশিকের দিকে তাকিয়েছে তা বলার বাইরে। খেতে খেতে আসলাম সর্দারও আয়শাকে লক্ষ্য করলো, ডেকে উঠলো, আম্মু। সাথে সাথে আয়শা চোখ ঘুরিয়ে আসলাম সর্দারের দিকে করলো, কারণ এই বাড়িতে একমাত্র আসলাম সর্দার আয়শাকে আম্মু বলে ডাকে। তাই আয়শা বলো, জি বড় আব্বু। রেজাল্ট কবে দিবে আম্মু? আর 4 দিন পরে দিয়ে দিবে। তাহলে তো ভালোই। আয়শা তো ভয় কুঁকড়ে গেল, কারণ তার এই রেজাল্ট নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। হঠাৎ করে আসলাম সর্দার জিজ্ঞেস করায় মনে পড়লো, এখন থেকে বুকের ভিতর ঢিপ ঢিপ করছে। আর মাত্র 4 দিন পরে বুঝতে পারবে আমার কপালে কী আছে। বলি আয়শা খাবার শেষ করলো। সবাই চলে গেলেও আয়শার গেটে দাঁড়িয়ে আছে। আশিক যাওয়ার সময় আয়শার কানের কাছে বলে উঠল, আজকে একটা মিটিং আছে আমার, আমার জন্য দোয়া করিস। আশিক বিড়বিড় করে বলল, তুই চাইলে আমি সব পারবো। কি বললেন? কিছু না, আসি বলে চলে গেল আশিক। আয়শা দরজায় দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে এভাবে তো বউয়েরা দাঁড়িয়ে থাকে আর তাদের বড় অফিসে যায়। ভেবে দুহাত দিয়ে চেহারা বদন ঢেকে ফেলল। তার উপর রাতে আশিক তাকে দিয়ে তার জামা কাপড় মিলিয়ে নিয়েছে, আর বরের জামা কাপড় তো মানুষ ধুয়ে দেয়। এটা ভাবতেই সে মুহূর্তে আশিকের নিজের বর মনে করলো। বরের এভাবে কোনো জায়গায় গেলে বউদের বলে যায় দোয়া করতে, আশিকও তো তাকে বলে গেল। অষ্টদশী আয়শা আর নিতে পারছে না, লজ্জায় মরে যাচ্ছে। দরজা ভেদ করে যেন দেওয়ালের ভিতর ঢুকে যাবে। দূর থেকে আয়শাকে দেখতে পেয়ে রেবেকা বেগম বলে উঠল, কী রে, তোর আবার কি হলো? ওখানে দরজায় ঢুলাঢুলি করিস কেন, ভূতে ধরল নাকি? আয়শা চুপি চুপি বলল, না বড় আম্মু, তোমার ছেলে ভূতে ধরেছে আমাকে। ঠিক ভূত নয়, জিনে ধরেছে। আশিক জিন আমার, আশিক জিন। আমার আশিক বলতে কেমন অনুভূতি হলো, এক দূরে নিচের ঘরে যাচ্ছে। আরে আস্তে দৌড়া, পড়ে যাবি। পড়ে যেতে দেয় কোথায় তোমার ছেলে? তার আগে তো ধরে নেয় বলেই দৌড়ে রুমে। আয়শার কথা শুনতেই পারেনি রেবেকা বেগম, যত ধীরে বলেছে। আয়শা ঘরে এসে বসে আছে, তখন মনে পড়ল তার আশিক ভাই তাকে যাওয়ার সময় দোয়া করতে বলেছে। তৎক্ষণাৎ ওয়াশরুম থেকে উজু করে এসে জায়নামাজে বসে পড়ল। 2 রাকাত
নফল নামাজের উদ্দেশ্যে। নামাজ শেষে মোনাজাতে অনেক করে চাইলো যেন তার আশিক ভাই আজকে সফল হয়, আর খুব করে চাইলো যেন সে আশিক ভাইকে পেয়ে যায়, তাকে অনেক ভালোবাসে, আশিকও যেন তাকে একটু ভালোবাসে। নামাজ শেষ করে শুয়ে পড়েছে। 12টায় ফোনের শব্দে ঘুম ভেঙেছে। সকাল সকাল উঠেছে বলে এখন ঘুম পুষিয়ে নিচ্ছে। নামাজ পড়ে উঠে ঘুমিয়েছিল। ঘুমের মধ্যে হাত দিয়ে খোঁজাখুঁজি করে কল রিসিভ করে ফোনটা কানে দিল। ঘুমের ভেতর বলে উঠল, হ্যালো। আশিক আয়েশার কণ্ঠ শুনতে বুঝতে পেরেছে মহারানী ঘুমিয়েছে। এইরকম ঘুম জড়ানো কণ্ঠে শুনলে একদম বুকে লাগে। আশিকের কথা হারিয়ে গেছে। আবার বলে উঠল, আয়েশা। হ্যালো, কে? আয়েশা যে ঘুমের মাঝে নাম্বারটাও দেখেনি এইটা আশিক খুব ভালো মতো বুঝতে পারছে। শান্তভাবে বলো উঠল, ঘুমিয়েছিস? আয়শার চোখ জোড়ার সঙ্গে সঙ্গে খুলে ফেললো আশিকের কণ্ঠ। ফোনটা চোখের সামনে এনে ধরতেই জল জল করছে সেভ করার নাম, ইয়া আশিক। সাথে সাথে আবার কানে ধরলো। আশিক ভাই ঠোঁটের কোণে মুচকি হাসি নিয়ে বলো, ঘুমিয়েছিলে? ডিস্টার্ব হলাম? পরে কথা বলবো, এখন ঘুমা। সাথে সাথে আয়শা জোরে চেঁচিয়ে উঠলো, না তো, আমার আর ঘুম পাচ্ছে না, আপনি বলুন। আয়শা উত্তেজিত কণ্ঠ পেয়ে আশিক মনের মধ্যে শান্তি অনুভব করলো। তার পেশি তার সাথে কথা বলার জন্য কতটা ব্যাকুল। বলছি যে মিটিংয়ে আমরা ডিলটা পেয়ে গেছি, তাই তোকে জানাতে ফোন করেছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। ধন্যবাদ। আমাকে কিসের জন্য ধন্যবাদ দিচ্ছেন? ডিলটা তো আপনি পেয়েছেন। মনে মনে বলো, তোর জন্যই তো পেয়েছি। এইরকম সকাল সকাল ভালোবাসা মানুষের মুখ দেখে আসতে পেরেছি, এতে সকলে আমার জন্য উঠেছিস, তাই ধন্যবাদ দিলাম। জানি এর থেকেও বেশি কিছু তুই ডিজার্ভ করিস, তবে ইনশাল্লাহ আমি তোর সকল ইচ্ছে পূরণ করব। পেয়েছি, তাতে কি তোকে ধন্যবাদ দেওয়া যাবে না? এমনটা না। তাহলে কেমনটা? আচ্ছা বাদ দে, উঠে ফ্রেশ হয়ে খেয়ে নে, দুপুর হয়ে গেছে। আচ্ছা। কল কাটার পর আয়শা ফোনটা বুকে নিয়ে আছে। তার বুকের ভিতর লাফালাফি শুরু হয়েছে। সবচেয়ে আনন্দের বিষয় যে আশিক ডিলটা পেয়ে গেছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করলো। আজকে এত বড় একটা ডিল পেয়েছি, তাও আবার আশিক। এই কথা শুনে বাড়িতে চার্জার খুশি ধরে না। লোকে দেখলো চার্জার না বলে বোন বলবে। অনেকের বোনের মধ্যে এরকম সুন্দরতম সম্পর্ক দেখা যায় না, তাই নিয়ে তার প্রতিবেশীরাও একে অন্যের প্রতি কান ভাঙাতো। কিন্তু তাদের সম্পর্কে গভীরতা এতই বেশি ছিল যেটা বাইরে কারো পক্ষে ভাঙা কেউ সেই সম্পর্কে নিয়ে কথাই বললে কোনো উত্তর না দিয়ে জায়গা ত্যাগ করতো। বাস্তবে এইরকম খুব কম দেখা যায়, বিশেষ করে কোটিতে একটা। চার্জার মিলে আজকে একটু ভালো ভালো রান্না করেছে। এদের সাথে এসে জুটেছে আয়েশা, আহিল আর অহনা। তিনজনে সে দুপুর থেকে ইউটিউবে ভিডিও দেখেই যাচ্ছে। সবাইকে বলে রেখেছে সে নিজের হাতে রান্না করবে। এর আগে তেমন কিছু রান্না করেনি, শুধুমাত্র চা, কফি আর নুডলস ছাড়া সব উপকরণ লিখে নিয়েছে। সবার শেষে রান্না করবে যাতে অফিস থেকে সবাই এসে গরম গরম খেতে পায়। বলেও দিয়েছে আজকে সবাই 7টায় কি তার আগে চলে আসবে। স্যার জামিল এদের তিনজনের কাণ্ড দেখছে আর হাসছে। রান্না শেষ হলে রেবেকা বেগম আয়েশাকে বলল, আমাদের হয়ে গেছে, কিন্তু তুই একা পারবি না, আমরা সাহায্য করে দেই। তুই তো আগে রান্না করিসনি। না বড় আম্মু, আমি একাই রান্না করব, তোমাদের কারো সাহায্য লাগবে না। আমেনা বেগম বলে উঠল, হাতে পোষা উঠে যাবে, তেল পড়ে, আমরা কেউ রান্না করে দেই। না বড় আম্মু, লাগবে না, তুই শুধু বলে দে, আমি রান্না করে দিই, নয়তো আমি তোর কাছে থাকি, তোর কি লাগে না না লাগে খুঁজে দিব। স্বপ্না বেগমের কথায় আয়শা এবার কেঁদে দিবে এমন অবস্থা। ইমোশনাল হয়ে বলো, আমি কি কিছুই পারি না? আমাকে তো দুর্বল ভাবো তোমরা, আর আমার সাথে তো আহিল আর অহনা আছে, তোমরা টেনশন করো কেন? আমি যেহেতু বলেছি একা রান্না করবো তো একাই করব। বাহ, খুব ভালো বলি তো। এই দুইটা যে নিয়েছিস, ওরা নিজেরাই তো বাচ্চা, আর তার থেকে বড় বাচ্চা তুই। তুই নিজে মরবি, ওই দুটোর সঙ্গে নিয়েই মরবি। আম্মু, জেসমিন, তুই সবসময় মেয়েটার সাথে লেগে থাকিস কেন? করতে ইচ্ছে করছে যখন করুক গে। আর শোন মা, তোর যদি কিছু লাগে আমাদের ডাক দিস। আশা খুশিতে দৌড়ে গিয়ে রেবেকা বেগমকে জড়িয়ে ধরলো। থ্যাংক ইউ বড় আম্মু,
ঠিক আছে, থ্যাংক ইউ বলতে হবে না, তবে সাবধানে রান্না করবি, তোর হাতে যেন তেল না পড়ে। শেষে সবাই বাড়ি ফিরে আমাকেই বকা। চিন্তা করো না বড় আম্মু, আমি আর ছোট নেই, আমি ঠিক পারবো। হ্যাঁ, কত পারবে জানা আছে। বাড়িতে ফিরুক তোমার বাবা, এই তো রান্না করার শখ, যখন বিয়ে দিয়ে দিই। মা, আসলে তুই মেয়েটাকে একটু শান্তি মতো কাজ করতে দিয়ে তো। আমিনা বেগমের কথায় জেসমিন আর কিছু বলল না। আয়শা আহিল আর অহনাকে নিয়ে চলে গেল রান্নাঘরে। খাতা দেখে দেখে আহিল বলছে আর সে অনুযায়ী আয়শা আর অহনা প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নিচ্ছে। সব নেওয়া শেষ, এখন কাটাকাটি করতে হবে। চুলায় গরম পানি বসিয়ে গাজর, পেঁপে, ক্যাপসিকাম, পেঁয়াজ সব মাপ অনুযায়ী কেটে নিল। আর আহিল খাটা রেখে এখন ফোনে ইউটিউবে ভিডিও দেখাচ্ছে, আর আয়শা একটু একটু করে রান্না করছে। এক পেঁয়াজ কাটতে চোখের পানি পড়ে, নতুন একটা সাগরের সৃষ্টি হবে। আহিলা রহনা হাসতে হাসতে শেষ। অফিস থেকে সবাই চলে এসেছে, এখনও 7টা বাজেনি। আগে এসেছে। আশিক ফ্রেশ হয়ে নিচে নামতেই মাকে বলল 1 কাপ কফি দিতে, মাথাটা একটু ধরেছে। কী করে দিব বাবা, 3 বিটকেল মিলে রান্নাঘরে দখল করে রেখেছে, আমাদের কাউকে ঢুকতে পর্যন্ত দেয়নি। আশিক ভুরু কুঁচকে তাকালো মায়ের দিকে। তুমি কাদের কথা বলছো মা? আর বলিস না, আয়শা রান্না করবে আজকে, জেদ ধরে বসেছিল, তাই রান্না করতে গেছে। আমাদের বলেনি রান্না করবে। রান্না করে দিতে চেয়েছিলাম, কিন্তু আমাদের কাউকে রান্নাঘরে আশেপাশেও যেতে দেয়নি। আয়শা রান্নাঘরে রান্না করছে, এই কথা শোনা মাত্র আশিকের মাথা ব্যথা উধাও হয়ে গেল। টেনশনে পড়ে গেল, এই মেয়ে যে কখন হাত পা পুড়ে ফেলে কি জানে। ঠিক আছে মা, তুমি যাও। আশিক সোফায় বসে আছে, কেউ নেই। মনকে শান্ত করতে না পেরে উঠে হাঁটা ধরল রান্নাঘরের দিকে। এদিকে আসতে আয়েশা কারো পায়ের শব্দ পেতেই বলে উঠল, তোমরা কেউ আসবে না বলে দিলাম, আমি কিন্তু রেগে যাব। রান্না করতে করতে পেছনে না তাকিয়ে বলেছে আয়েশা। কিন্তু আশার কথা শুনে আহিলা রহনা পেছনে ঘুরে দেখে আশিক দাঁড়িয়ে আছে। যেই না ওরা আয়েশাকে বলতে যাবে, তার আগে আশিক চুপ করতে বলল। ওরা ভয় পেয়ে চুপ হয়ে গেল। আশিক হাতের ইশারায় ওদেরকে যেতে বলল। ওরা তাই করলো, কারণ আশিককে খুব ভয় পায়। ভয় পাওয়ার কথাই সবসময় গোবরা মুখে থাকে। আয়শা রান্না করেই যাচ্ছে। আশিক দরজা হেলান দিয়ে পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে, ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল। হাঁটুর সমান চুল বেনুনি করেছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা যত্ন আর ভালোবাসা নিয়ে রান্না করেছে। আশিক মুগ্ধ নয়নে দেখছে তার পেয়সীকে। অনেকক্ষণ যাবৎ ওদের সারা শব্দ না পেয়ে আশা জিজ্ঞেস করলো, কী রে, তোরা দুজন বোবা হয়ে গেলি নাকি? কথা বলছিস না কেন? কারো উত্তর না পেয়ে আয়শা কেমন অদ্ভুত লাগলো। পিছন ফিরে তাকাতে দেখলো আশিক দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আশা ঘাবড়ে গেল, তোতলাতে তোতলাতে বলল, আ আ আশিক ভাই। তৎক্ষণাৎ উত্তর আসলো, আমি মানুষ, ভয় পাওয়ার দরকার নেই। আশা মনে মনে বলল, আজব তো, আমি কি ভূতের জন্য ভয় পেয়েছি? হঠাৎ করে কখন আসলো জানতেও তো পারলাম না। কি রান্না করছিস? রান্না? তুই কি আজকাল কানে কম শুনিস? আশিক আর প্রশ্ন না করে নিজে এগিয়ে গেল আয়শার চুলার সামনে। দাঁড়িয়ে আশিকের দিকে ঘুরেছিল। আশিক আয়শার সামনে এগিয়ে এসে ওকে দিয়ে চুলার উপর পাত্রে দেখলো। তারপর আয়শার মুখোমুখি দাঁড়ালো। আয়শার লজ্জা লাগছে এভাবে সামনে দাঁড়াতে। তুই ফ্রাইড রাইস রান্না করতে কোথায় শিখলি? মাথা নিচু করে উত্তর দিল, ইউটিউব থেকে দেখছি। সব শেষ হয়েছে নাকি আরও কিছু করতে হবে? সব শেষ, আর 2-1 মিনিট পরেই হয়ে যাবে। ঠিক আছে, কর, বলে রান্নাঘরের সামনের উপর বসলো। কারণ আয়শার উপর তার কোনো ভরসা নেই, কখন কি করবে। বাইরে গিয়ে টেনশন নেওয়ার চেয়ে এখানে সাথে থাকা ঢের ভালো। আশিক বসে থাকা দেখে আয়শার হাত পা কাঁপছে। প্যানের ভিতর খাবার নাড়া দিতেও পারছে না। আশিক দেখলো আয়শার হাত কাঁপছে, খুন্তিও ধরতে পারছে না ঠিক মতো। আশিক কাছে গিয়ে খুন্তি হাত থেকে নিয়ে রাখলো। কি হয়েছে, কাঁপছিস কেন? গরম লেগেছে? পানি খাবো। আশা কি করে বলবে তার জন্য এসব হচ্ছে। আশিক আয়শাকে বসিয়ে দিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খাওয়ালো। আয়শা নামতে চাইলো, আশিক বাধা দিল। আবার নামছিস কেন? খাবার পুড়ে যাবে। তুই এখানে বস, আমি নেড়ে দিচ্ছি, বলি আশিক গিয়ে খাবার দেখলো। আয়শা হতবাক হয়ে গেল, এ কাকে দেখছে? সর্দার বাড়ির বড় ছেলে রান্না করে খুন্তি হাত রান্না করবে?
তাও আবার কার জন্য? আয়েশার জন্য? এ তো ভালোবাসা কোথায় রাখবে? ভেবে আয়েশা দুহাত দিয়ে মুখ ঢেকে ফেললো লজ্জায়। আশিক তাকিয়ে আয়েশার এমন ভঙ্গি দেখে মুচকি হাসলো। ম্যাডামকে খুব খুশি। আশা তড়িঘড়ি করে হাত নামিয়ে দেখলো আশিক আশার খুব কাছে দাঁড়িয়ে আছে। তখনই ডাক পড়লো, আশিক, আশিক, বলে রেবেকা বেগম। আশিক আশা থেকে সরে গেল। আশিককে ডাকতে এসে দেখে আহিল আর অহনাদ সোফায় বসে আছে। কিরে, তোরা না আয়েশার সাথে রান্নাঘরে ছিলি? এখানে কেন? ও একা একা কি করছে? আমরা তো ওখানে ছিলাম বড় মা। ভাইয়া আমাদের পাঠিয়ে দিল। রেবেকা বেগম প্রশ্ন সুযোগ তাকিয়ে জিজ্ঞেস করলো, কোন ভাইয়া? অহনা বলে উঠলো, আশিক ভাইয়া। এরই মধ্যে আশিক চুল অফ করে আয়শাকে নিয়ে রান্নাঘর থেকে বের হলো। তোর রান্না শেষ হয়েছে? হ্যাঁ বড় আম্মু। ঠিক আছে, তুই বস, রেস্ট নে। সেই 5টায় রান্নাঘরে ঢুকেছিস, এখন 7টা বেজে গেছে। আমি সবাইকে ডেকে আনি। আয়শা নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। খাবার খেয়ে সবাই আসার প্রশংসায় পঞ্চমুখ হলো। ফ্রাইড রাইসের সাথে চিকেন ফ্রাই আর সালাদও করেছিল। সব মিলিয়ে নতুন হয়ে এত সুন্দর হয়েছে যা বলার বাইরে। রেবেকা বেগম বলে উঠল, আমাদের আয়শাকে যে পাবে সেই খুব ভাগ্যবান হবে। খুব ভাগ্য নিয়ে জন্মাতে হবে আমাদের আয়শাকে পেতে। আয়শার লজ্জায় নুয়ে গেল। মনে মনে আশিকের কথাই ভাবলো। মায়ের কথা শুনে আশিক বিড়বিড় করে বলে উঠল, সেই ভাগ্য নিয়ে তোমার ছেলে জন্মেছে, আর সেই ভাগ্যবানও তোমার ছেলেই হবে। দেখতে হবে না কার মেয়ে? জিসানের কথার পৃষ্ঠে আসলাম সর্দার বলল, আইছে মেয়ে দেখতে। তুই ভুলে যাচ্ছিস তোর মেয়ের আগে আমার মা হয়। জিসান হতাশ হতে গেল। আয়শাকে নিয়ে সে কখনই বেশি দাবি করে আসতে পারে না। থাক জিসান, কষ্ট পাস না। খেতে খেতে বললেন মনিনুর সর্দার, শুধু কাগজে কলমে তোর মেয়ে, বাকি সব জায়গায় ভাইজানের মা। সবাই খেতে খেয়েই হেসে উঠল। পরিপূর্ণ এক বাড়ি, একেই বলে জীবনের সুখ, যেখানে দিন শেষে পরিবারের সাথে হাসি খুশি দুঃখ আনন্দ মিলেমিশে ভাগ করে নেওয়া যায়। একে অন্যের পাশে দাঁড়ায়। খাওয়া শেষে কেউ কেউ চলে গেল। টেবিলের উপর একটা পলিতে কি ফল রাখা। কে আনলো করে জানা গেল অর্ণব নিয়ে এসেছে। আকাশ, অর্ণব, আহিল, অহনা, আয়শা সবাই মিলে জামুরা মাখির কাজে লেগে পড়লো। মেখে সবাইকে দিয়ে আসলো আর বসে বসে খাচ্ছে। আশিকের জন্যও রেখেছে, কিন্তু আশিক আসেনি, তার নাকি কাজ আছে, সেটাই করছে। শেষে আসার মা আয়শাকে বল, সবাইকে দিয়ে এসেছিস, আশিকে দিয়েছিস? ছেলেটা কাজ করছে, গিয়ে দিয়ে আয়। সবাই খাচ্ছে আর ছেলেটা খাবে না? আশা কিছু বলতে গিয়েও পারল না। বাটিতে আলাদা করে তুলে রেখেছিল, সেটাই হাতে নিয়ে হাঁটা ধরলো। দরজার কাছে এসে ওকে দিল ভিতরে আছে কি না। কি হলো, ওকে দিচ্ছিস কেন? সোজা আসতে পারিস না? আয়শা চমকে উঠল। দেখলো কিভাবে? যাই হোক, ভিতরে গেল। আয়শা দাঁড়িয়ে আসছে। আশিক ল্যাপটপে কাজ করেই যাচ্ছে। আয়শা বলে উঠল, আশিক ভাই। হুম, জাম্বুরা মেখেছে আপনার জন্য, নিয়ে এসেছি। এর উপর দেখে বলো, ওখানে রাখ। কেন, আপনি খাবেন না? সময় পেলে খাবো, ততক্ষণে তো নষ্ট হয়ে যাবে। তো আমি কি করব? এই সামান্য জাম্বুরার জন্য আমি আমার হাত খাবো? চামচ এনে দেই, চামচ এনে দেই। যাবে, আবার আসবি, এতক্ষণে এমনি নষ্ট হয়ে যাবে। তাহলে কি করব? খাইয়ে দে, এমনিতেও তোর হাত ভরা আছে, পরে ধুয়ে নিবি। আয়শা ভেবাচাকা খেয়ে গেল। শুকনো ঢোক গিলছে, জিভা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে। তার মনে আছে আগে একবার মিষ্টি খাওয়াতে গিয়ে কেমন লেগেছে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ? হ্যাঁ কি? হয় খাইয়ে দে, নয়তো নিয়ে যা। আমি খেয়েছি, হাত ধুইনি তো, তাতে কি? আয়শা বুঝতে পারলো খাওয়াতেই হবে, তাই বাটি রেখে ওয়াশরুমের দিকে যেতে লাগলো। কি হলো, ওই দিক যাচ্ছিস কেন? হ্যাঁ, ধুয়ে আসি। লাগবে না, এই দিকে আয়, আমার খুব খেতে ইচ্ছে করছে। এই মিনিট অপেক্ষা করতে মন চাচ্ছে না। খাবারগুলো কেমন আমার দিকে তাকিয়ে আছে দেখ। আয়শা ভাবলো হয়তো সত্যি আশিকের খুব ইচ্ছে করছে, তাই আর হাত ধুইতে গেল না। আয়শার মনের ভিতর ঢোল বাজানো শুরু হয়েছে। একটু একটু করে এগিয়ে গেল, কাঁপা কাঁপা হাতে আশিকের মুখের সামনে ধরতেই আশিক আয়শার হাত থেকে টুপ করে খেয়ে নিল। আয়শা অবাকের চরম পর্যায়ে চলে গেল। কেউ কারো একটু হাতে খায় নাকি? নিজে নিজেকে প্রশ্ন করছে।
রাত গভীর হয়েছে, পুরো বাড়ি নিস্তব্ধ। শীতের আবার চারদিকে ছড়িয়ে পড়েছে। নভেম্বর থেকে শুরু হয় এমন হালকা হালকা শীত। তখনকার আবহাওয়া এক অন্যরকম ঋতুর কথা মনে করিয়ে দেয়। আয়শা চুপি চুপি গেল আশিকের ঘরে। তার এখন আশিকে দেখতে ইচ্ছে করছে। আর ইচ্ছে করলে তো সেটা পূরণ করতেই হবে, নয়তো সারা রাত ঘুমাতে পারবে না। পেটের ভিতর গুড়গুড় করতেই থাকবে। মনের মধ্যে কিছু জমিয়ে রাখতে নাকি পেটের ভিতর গুড়গুড় করে। মনের মধ্যে কিছু জমিয়ে রাখলে নাকি পেটের ভিতরে গুড়গুড় করে। শুনতে অবাক লাগলেও এই অদ্ভুত কাণ্ডই ঘটে তার সাথে। দরজা খোলা পেয়ে পা টেপে টেপে হেঁটে গেল। আশি ঘুমিয়ে বছর হতে গেছে, তাই সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমন্ত চেহারা দেখলো। ড্রিম লাইটের আলোয় যা দেখা যায়, এক অফুরন্ত ভালোবাসা আশিকের প্রতি দিনকে দিন বেড়েই চলছে। দাঁড়িয়ে থাকতে থাকতে মনের ভিতর কেমন অনুভূতি হলো, একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করলো অষ্টদশের হৃদয়। অনুভূতিকে আবদ্ধ করতে না পেরে এগিয়ে মুখের উপর ঝুঁকে পড়ল। কম্পিত হাতের উপর আঙুল স্পর্শ করলো আশিকের নাকে। কেমন অস্বাভাবিক অনুভূতি অন্যদিকে মোড় নিতে থাকলো। অষ্টদশের প্রেমিকা হয়ে ওঠার এক অদম্য ইচ্ছা প্রদান করে। সকল কিছু ভুলে আশিকের ঠোঁটে হাত দিয়ে স্পর্শ করে কপালের লম্বা লম্বা চুলগুলো আলতোভাবে সরিয়ে টুপ করে কপালে চুমু খেলো। উঠে যাবে তার আগেই কারো বলিষ্ঠ হাতের স্পর্শ নিজের কোমরে পেল। দেখার জন্য হাতের দিকে তাকাতেই কারো শক্ত বুকের সাথে বাড়ি খেলো অষ্টদশের আয়শা। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে। যদি বাড়িতে বলে দেয় যে আয়শা লুকিয়ে লুকিয়ে আশিকের ঘরে এসেছে, তার চেয়ে বড় কথা যদি বলে দেয় আয়শা চুমু খেয়েছে, তখন মান সম্মান কোথায় যাবে? সে তো আবেগের বশবর্তী হয়ে একটি চুমু খেয়েছে। এখন কি করবে? দুই হাতে আশিক আয়শাকে জড়িয়ে ধরে আছে। আয়শা কোনোভাবেই নড়তে পারছে না। মনে মনে হাতির শক্তির সাথে তুলনা করলেও ছাড়লো না। আয়শা এবার আরও শক্তি খাটিয়ে মোছামুছি শুরু করতেই আশিক আয়শার চুলে মুখ ডুবিয়ে দিতে দিতে ঘুম জড়ানো ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, ডোন্ট মুভ রোজিং স্টাইলিং। যা শুনে আয়শার চোখ ফুলকপির মতো বড় বড় হয়ে গেল, যেন দুইটা চোখ দুইটা ফুলকপি। আশিক জেগে আছে, ভয়ে ভয়ে কণ্ঠস্বর নিজে করে বলো, ছেড়ে দিন আমাকে, আমি চুমু খেতে চাইনি, বিশ্বাস করুন আমাকে। মাথা একটু একটু করে উপরে তুলতে দেখলো আশিকের চোখ বন্ধ। তার মানে উনি ঘুমের মধ্যে কথা বলছিলেন, আর আমি মিথ্যে মিথ্যে ভয় পাচ্ছি। ধুর বলে আশিকের হাত আস্তে আস্তে কোমর থেকে সরালো। আশ্চর্যের বিষয়, এখন আর হাত তেমন জোর দিয়ে ধরা রাখেনি। এই সুযোগে আসা ছেড়ে দিয়ে মা কেঁদে বাঁচি বলে লাফিয়ে লাফিয়ে নিজের ঘরে গেল। আশিক চোখ খুলে মুচকি হাসলো, দরজার দিকে তাকিয়ে দু লাইন গান গেয়ে উঠলো, ঘুম ঘুম চোখে দেখি আমি তোকে, কি যে ভালো লাগে বোঝাতে পারি না। সকালে রেডি হয়ে আছে, নুপুর আজকে একটু বেরোবে। আদর রাতে মেসেজ দিয়েছে একটু দেখা করতে। অনেক রিকোয়েস্ট করেছে বলে নুপুর রাজি হয়েছে। ভেবেছে হয়তো কোনো বিপদে পড়েছে, সাহায্য করতে পারলে করবে, এই ভেবেই এসেছে। দাঁড়িয়ে আছে সামনে একটা পার্ক আছে, সেখানে আদর আসছে দেখা করতে। মনের ভিতর বহু সাহস নিয়ে আজকে এসেছে। আদর সময় মাকে ও বলে এসেছে, মা আমার জন্য একটু দোয়া করো, খুব গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, এখন বাকিটা আল্লাহ ভরসা। আসার সময় একটা ছেলের হাত থেকে ফুল পড়ে গিয়েছিল আর তুলে দিয়েছিল বলে একটা ফুল আদরের হাতে ধরিয়ে দিয়েছে ধন্যবাদ বলে। সেই ফুল নিয়ে যাচ্ছে, ফুল ছুঁয়ে ফেলতে ইচ্ছে করছিল না, আর যে কাজে যাচ্ছে সেখানে তো এটা কাজেও লাগাতে পারে, তাই হাতে করেই নিয়ে গেল। নুপুরকে দেখতে পেয়ে ফুলটা পেছনের পকেটে গুজে রাখলো। এগিয়ে এসে বলো, সরি আসতে দেরি হলো। ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নেই, এখানে বসো, দাঁড়িয়ে আছো কেন? নূপুর বসলো। তার পাশেই দ্রুত বজায় রেখে আদর বসে পড়লো। নূপুর আদরের দিকে তাকিয়ে আছে, যাতে যাতে কি বলার জন্য ডেকেছে সেটা বলে। আদর আজকে আর কোনো দ্বিধা করতে রাখতে চায় না, সে সরাসরি বলে দিতে চায়।